ড্যাডি। আমি আজকে তোমাদের আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে কিন্তু আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস। আমরা প্রতিদিন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করছি। তো চলো আজকেও সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে সবার প্রথমে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 4√3x প্লাস 3 ইজিক্যালস টু 0 দ্বিঘাত সমীকরণের রুটের প্রকৃতি সঠিকভাবে বর্ণনা করো নিম্নলিখিত কোন বিকল্পটি। এখন আমাদের বেসিক কিছু ধারণা লাগবে এই অঙ্ক করতে গেলে, আমি সেই ধারণাটা তোমাদেরকে আস্তে আস্তে দিতে থাকছি। দেখো এই যে সমীকরণটা আছে, মনে রাখবে এই সমীকরণটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। তোমরা কি করবে, এটা এখানে কিছু নেই মানে মনে রাখবে 1 আছে, তাহলে ওখানে যখন 1 আছে তখন তোমরা কি করবে, ওই জায়গাটায় এটাকে ধরে নেবে এ মানে হচ্ছে 1, রাইট। আচ্ছা, এখানে বি মানে মনে রাখবে এইখানে যে থাকবে সেটাকে বি ধরে নেবে, যদি এখানে প্লাস রয়েছে মানে প্লাসটাই সহ ধরবে, আর এটা হচ্ছে সি। তাহলে তুমি কি কি পেলে, এর মান 1 পেলে, বি এর মান হচ্ছে 4√3 আর সি এর মান হচ্ছে 3। যখন তুমি এই তিনটে জিনিস পাওয়ার পরে তুমি এবার বার করবে যে এর বীজগুলির প্রকৃতি কীরূপ, সেটা আমাদের কিন্তু জিজ্ঞাসা করছে। এবার আমরা বার করব বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। এটা যদি আমরা বার করি তাহলে দেখো আমাদের এখানে কি আসছে বলো তো, বি মানে এটা, তাহলে এটাকে স্কোয়ার করতে হবে, 4 4 16 3 16 48 মাইনাস 4ac, 4 ইন্টু এ ইন্টু সি, তাহলে এখানে দেখো 4 ইন্টু এ ইন্টু সি মানে হচ্ছে 3 4 12। দেখো এইটা করলে কিন্তু 36 আসে। এবার এই 36কে অ্যাকচুয়ালি এটা যখন আমরা রুট করব, রুট থেকেও কিন্তু বেরিয়ে আসছে 6, তাই তো। এবং এটা মনে রাখবে এটা কিন্তু আমাদের গ্রেটার দ্যান 0 হচ্ছে, তাহলে কিন্তু আমরা এইখানে কিন্তু বলতে পারবো না যে এই রুটটা যে মূলদ, এটা কিন্তু এই অবস্থাতে যদি কেউ বলে যে মূলদ ও অসম, এটা কিন্তু অনেকে উত্তর দিতে পারে এই অপশান সি, কিন্তু আমি বলছি এই উত্তর হবে না। ভালো করে শোনো আমার কথা, কারণ অঙ্কটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে। ভালো করে শোনো, এরম অঙ্ক কিন্তু কনসেপ্ট দিয়ে না উত্তর দিলে হবে না। এই উত্তর কিন্তু ভুল উত্তর। যেহেতু এখানে দেখো 6 গ্রেটার দ্যান 0 আসছে, আমরা কিন্তু বি স্কয়ার মাইনাস 4ac বার করে কিন্তু বলতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমাদের রুটগুলো হয় অ্যাকচুয়ালি এক্স ইজিক্যালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a, এইগুলো হয় বীজ। এবার যেহেতু আমাদের বীজগুলি বা রুটের যে প্রকৃতি যেটা আমাদের বার করতে বলছে, তখন কিন্তু আমাদেরকে এটা কি করতে হবে বলতো, এই যে মাইনাস বি, এবার বি এর মান দেখো, বি এর মান হচ্ছে মাইনাস 4√3। হ্যাঁ, এবারে দেখো এখানে কিন্তু এই ক্যালকুলেশনটা করলে আমাদের আসছে 6, 36কে রুট করলে 6, তাহলে আমরা এইটা দেখে কিন্তু বলতে পাচ্ছি না। ভালো করে শোনো আমার কথা, এইটা দেখে সবসময় যেটা দেখি আমি গ্রেটার দ্যান 0 আসলেই যে বলতে পারবো যে মূলদ এবং অসমান, এইটা কিন্তু অনেকে উত্তর দিয়ে বসে থাকবে, কিন্তু এটা হবে না, হবে না। ভালো করে শোনো আমার কথা, ঠিক আছে। বাই 2 ইন্টু 1, এবার দেখো এখানে এই রুটের ভিতরে কিন্তু এই 4√3 রয়ে গেছে, তার মানে অবশ্যই এই রুটটা কিন্তু অমূলদ হবে। সুতরাং এইখানে অপশানটা রয়েছে অমূলদ ও অসম, অর্থাৎ অপশান এটা হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো আমি এতটা কথা বলছি তোমাদের একটাই কারণে, অনেকে তোমরা বীজদ্বয় যারা জানো তারা নিরূপক বার করবে যে বি স্কোয়ার মাইনাস 4ac বার করলেই তো আমরা জেনে যাই, এত কিছু কথা বলার দরকার কি, অনেকে এরকম হয়তো মনে করতে পারে। কিন্তু 36 আসার সঙ্গে সঙ্গে গ্রেটার দ্যান 0 হবে, সঙ্গে সঙ্গে তোমরা বলবে যে মূলদ ও অসম, কিন্তু এটাই তো ভুল উত্তর। কারণ অলরেডি রুটের ভিতরে কিন্তু অমূলদ জিনিস হয়ে বসে আছে। ভালো করে এই জায়গাটায় ফোকাস করো, অমূলদ জিনিস কিন্তু রুটের ভিতরেই বসে আছে। তাহলে রুটগুলো লিখতে হয় এক্স ইকালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, বাই 2a। তাহলে এই পার্টটা নাই মূলদ হচ্ছে, ঠিক কথা, কিন্তু এই পার্টটা তো মূলদ হচ্ছে না। দেখো এই ছোট্ট কনসেপ্ট তোমাকে কেউ বলবে না, কারণ এইটা কিন্তু তোমাকে ভুল শিখিয়ে দেবে। এই জন্য এখানে মাইনাস মাইনাস 4√3 প্লাস মাইনাস 6, আমি তোমাদেরকে পুরো ক্লাসটা দেখতে বলবো সঠিকভাবে তোমাদের অঙ্কগুলো করার জন্য। পুরো ক্লাসটা দেখো, তাহলে তোমরা সঠিক জিনিসটা শিখতে পারবে। এখানে যেহেতু রুটের ভিতরে দেখো √3 রয়েছে, মানে এখানে 4√3, তাহলে এ আর কোনোদিনই মূলদ হবে না, সুতরাং এই অপশান হবে না। আর এখানে অম্লার সমান না, সমান তো হচ্ছে না, তাহলে এখানে কিন্তু অপশান এটা রাইট আনসার। আমি একটা অঙ্ক তোমাদেরকে ভালোভাবে করাচ্ছি এই কারণেই, যাতে তোমরা এই অঙ্কগুলোকে বুঝতে পারো, ঠিক আছে। এরম টাইপসের অঙ্ক আসলে মানে যেই সেই উত্তর দেওয়ার দরকার নেই, একটু ভেবে চিন্তে উত্তর দেবে, কারণ একটা নাম্বার রেলের পরীক্ষা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে।
ওই জন্য সাবধান। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। প্রত্যেকটা অঙ্ক আমরা পরপর তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, পুরো ক্লাসটা দেখতে থাকো, আশা করি খারাপ লাগবে না। একটি সারিতে মনীষ সামনের থেকে 18তম, তার মানে এখান থেকে 18তম, মানে এই জায়গাটায় 18তম মানে 18, তার মানে এদের মধ্যে কতজন আছে? 18 জন আছে, রাইট? এবার চলো বলছে আমন কি বলছে, পিছন থেকে 12তম স্থানে, তার মানে এদিকে পিছন থেকে কেউ এখান থেকে 12তম, তাহলে এই জায়গায় হচ্ছে 12তম পিছন থেকে, এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, তার মানে এদের মধ্যে গ্যাপে কতজন আছে? 12 জন, তাই তো? এবার চলে এসো, এরপরে হচ্ছে বলছে এবং এবং তাদের মধ্যে 8 জন ব্যক্তি রয়েছে, তার মানে এর মাঝখানে কতজন ব্যক্তি রয়েছে? 8 জন ব্যক্তি রয়েছে, তাহলে এর মধ্যে 8 জন, তাহলে এদিকে কত? 12 জন। খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করো। এবারে এই আমাদের কি বলছে এবার দেখতে হবে, যদি অমন লাইনের মনীষের পিছন থেকে দাঁড়িয়ে থাকে তাহলে সারিতে মোট কতজন লোক আছে, যেহেতু এটাই দেখো এখানে তাই করেছি আমি, সুতরাং এখানে এই 3 জনকে যোগ করে দিতে হবে। তাহলে 8 আর 12 যোগ করলে কত হচ্ছে? 20, 20-র সঙ্গে 18 যোগ করে দেখো 38, তাহলে টোটাল যে লোক আছে সেটা হচ্ছে কত? এখানে 38 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা বিশেষ করে আরআরবি গ্রুপ ডি এর পরীক্ষা দেবে, তারা এটা ভাবছো যে আমরা প্রিভিয়াস শিফটের যত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষা যদি কোশ্চেনগুলো পেতাম তাহলে আমাদের সুবিধা হতো। তো তার জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা এই জায়গাটায় টাচ করো, এখানে ক্লিক করে দেখো, আমরা কিন্তু তার বইয়ের কিন্তু একটা বই কিন্তু এখানে তোমাদের জন্য সাজেস্ট করেছি, যে বইটা আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারে যত শিফটের প্রশ্ন হয়েছে সমস্ত পরপর কিন্তু ওখানে বাংলায় কিন্তু সেই প্রশ্নগুলো এক জায়গায় কালেকশন করে সঙ্গে উত্তর করা আছে, ঠিক আছে? তো সুতরাং এই বইটা নিলে তোমাদের আরআরবি গ্রুপ ডি তো কভার হবে, এর সঙ্গে এনটিপিসিও কভার হয়ে যাবে, এএলপিও হয়ে যাবে, আরপিএফ হয়ে যাবে, ওই একটা বইয়ের ভিতরে সমস্তটাই হয়ে যাবে। ক্লিয়ার? ওই জন্য তোমরা এই বইটা একবার এখান থেকে জাস্ট দেখে আসতে পারো, ঠিক আছে? এইখানে টাচ করো, এখানে ক্লিক করলে তোমরা কিন্তু বইটা দেখতে পাবে। এখানে জাস্ট একটু টাচ করে দেখো, এখানে দেখো ভিউ প্রোডাক্ট বলে আছে, এখান থেকে তোমরা বইটা দেখে নিতে পারো। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, যদি প্লাসের অর্থ মাইনাস, মাইনাসের অর্থ গুণ, গুণের অর্থ হচ্ছে ভাগ, ভাগের অর্থ প্লাস হয়, তবে নিচের সমীকরণে প্রশ্নবোধক চিহ্ন কি বসবে? দেখো এই অঙ্কগুলোকে সত্যি কথা বলতে জাস্ট একবার তুমি চেঞ্জ করে নিয়ে করতে পারবে, তোমরা সবাই কম বেশি পারবে এগুলো। তাহলে এখানে প্রথমে হচ্ছে 38, এবার আমি এই ভাগটাকে পরিবর্তন করে নেব, ভাগটা কি বলেছে? যোগ বলেছে, তাহলে এখানে আমি যোগ লিখব, তাই তো? তাহলে এখানে তারপর হচ্ছে 10, এবার এই গুণ মানে কি? গুণ মানে আমরা দেখতে হবে গুণের অর্থ হচ্ছে ভাগ, তাহলে এখানে আমরা ভাগ লিখব 5। এবার এই মাইনাসের অর্থ আছে, মাইনাসের অর্থটা একটু দেখে নিই, মাইনাসের অর্থ হচ্ছে গুণ, তাহলে এখানে গুণ দিয়ে দাও, গুণ দেওয়ার পরে হচ্ছে 7। এবার এই প্লাসের অর্থ কি? প্লাসের অর্থ হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস দিলাম 10। এই গুণের অর্থ কি? গুণ কোথায় আছে দেখো, এখানে গুণের অর্থ ভাগ, তাহলে এখানে ভাগ দাও। এবার এই ক্যালকুলেশনটা তোমাদের একটু করতে হবে। দেখো সবার প্রথমে তোমাদেরকে বলি, এই ক্যালকুলেশন করার জন্য বদমাস রুল অ্যাপ্লাই করতে হয়। তাহলে এইটাকে আমাদের ভাগ আছে, ভাগের কাজটা আগে করলে এখানে হচ্ছে +2 × 7, আর এইখানেও ভাগের কাজটা করে নিতে হবে, তাহলে হচ্ছে -5। এবার আমাদের গুণের কাজ করা যাবে, কোনো অসুবিধা নেই, তাহলে হচ্ছে 14 আর এখানে হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 38 এর সঙ্গে আমরা কি করব, এটা 8 × 4 = 2, হাতে থাকছে 1, তাহলে হচ্ছে 52, 52 থেকে আমাদের 5 বিয়োগ করলে হচ্ছে 47। তাহলে আমাদের আনসার কিন্তু হয়ে যাচ্ছে অপশান ডি, অপশান কিন্তু ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরের অঙ্কটা দেখো, এই টাইপসের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসলে তোমরা অনেকে ঘাবড়ে যাও, কিন্তু এগুলো একটু অন্য ধরনের অঙ্ক হলেও যদি তোমরা একটু বেসিকটা জানো তাহলে তোমরা পেরে যাবে। খুব ঠান্ডা মাথায় আমি তোমাদেরকে ক্যালকুলেশন করার চেষ্টা করছি, তোমরা একটু দেখতে থাকো। সবার প্রথমে একটা জিনিস তোমাদেরকে এখানে ভাবতে হবে, কি দেওয়া রয়েছে, x নট ইকুয়ালস টু y, মানে x আর y সমান না, আবার z এর মানটা হচ্ছে >0, এগুলো কিন্তু তথ্য, ঠিক আছে? কোনো কঠিন না, জাস্ট তোমাদেরকে একটু অ্যালজেব্রার জ্ঞান লাগবে, একটু অ্যালজেব্রার যদি জ্ঞান থাকে তাহলে তোমরা পারবে। যাদের মনে হয় অ্যালজেব্রা প্রবলেম আছে, অ্যালজেব্রার জ্ঞান সঙ্গে অ্যালজেব্রার সঙ্গে জ্যামিতি প্রবলেম হচ্ছে, ঠিক আছে? এর সঙ্গে ত্রিকোণমিতি, রেলের পরীক্ষায় প্রচুর ত্রিকোণমিতি আসে, যদি সেটা প্রবলেম থাকে, এর সঙ্গে রাশিবিজ্ঞান যদি প্রবলেম থাকে, এর সঙ্গে যদি পরিমিতির অঙ্ক প্রবলেম থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও, আমরা এগুলোর স্পেশালভাবে আলাদা করে গাইড করে পড়াচ্ছি, একদম চ্যাপ্টার ধরে ধরে পুরো পার্ট বাই পার্ট পড়িয়ে দিচ্ছি।
ঠিক আছে? যদি তোমাদের মনে হয় স্পেশালভাবে ক্লাস করবে, এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও, আমরা তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। ঠিক আছে? একদম সহজ সরলভাবে, যারা অ্যালজেব্রা একদমই বুঝতে পারো না তাদের জন্য ওখানে সহজ সরলভাবে বুঝিয়ে দেবো। চলো তাহলে এখানে কি দেওয়া রয়েছে, এই দুটো তথ্য দেওয়া রয়েছে, এরা থাক, এটা পরে আমরা এখানে শেষের দিকে কাজে লাগাবো। এখানে এইটা দেওয়া রয়েছে ইস টু দিয়ে, আবার এটা আবার ডবল ইস টু দিয়ে এটা দেওয়া রয়েছে। আমি এইটাকে কায়দা করে একটু লিখছি, দেখো তো এক্স প্লাস জেড, এটাকে ইস টু মানে তো ভাগ, তাহলে এটা স্কোয়ার বাই হচ্ছে ওয়াই প্লাস জেড, তাকে ঘিরে দিয়েও স্কোয়ার সমান, এই ডবল ইস টু মানে সমান সমান এক্স বাই ওয়াই। দেখো আরও একটা জিনিস দেওয়া রয়েছে এখানে, এটা এইখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই এ সমান এ বাই ওয়াই। তার মানে এখানে আমি একটা জিনিস পাচ্ছি যে এক্স ওয়াই মানে হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে? আমার কিন্তু টার্গেট হচ্ছে এর মানটাকে বার করতে হবে। হ্যাঁ, এটাকে যেহেতু নির্ণয় করব, এটা এক্স ওয়াই জেড এর মাধ্যমে আমরা প্রকাশ করার চেষ্টা করব, যেখানে এ হচ্ছে গ্রেটার দ্যান 0। খুব ঠান্ডা মাথায় দেখো, কিচ্ছু না, এই অঙ্ক তোমরা যেসে পেরে যাবে, জাস্ট তুমি উপরটাকে একটু ফর্মুলায় ফেলে দাও। ফেললে কি দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস 2 এক্স জেড, আশা করি এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তোমাদের সবার জানা আছে, আর নিচে হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2y জেড প্লাস জেড স্কোয়ার, এইটা হচ্ছে এক্স বাই ওয়াই। কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করার সময় তোমাদেরকে আমি একটা কথা বলবো, এই যখন ওয়াই দিয়ে এটাকে গুণ করব না, তখন আমি এরকম লিখছি এক্স ওয়াই ইন্টু এক্স। কেন লিখছি বলো তো, বলছি 2 ইন্টু দেখো এক্স ওয়াই জেড হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে ওয়াই ইন্টু জেড স্কোয়ার। আবার যখন এক্স দিয়ে গুণ করবো না, এটাকে লিখবো এক্স ওয়াই, সঙ্গে আমি ওয়াই একটা আলাদা করে লিখছি, বুঝতে পারবে কেন লিখলাম, ওয়াই এক্স এক্স ওয়াই জেড প্লাস এরপর হচ্ছে এক্স ইন্টু জেড স্কোয়ার। দেখো এইটা গুণ করলেই তো এই এক্স স্কোয়ার ওয়াই হয়, কিন্তু আমি এই জায়গাটায় এ স্কোয়ার বসাতে পারবো, এই যে এখানে, এই কাজটা করার জন্য দুই পাশে 2xyz কেটে দাও, তাহলে এটাই হচ্ছে আমাদের এ এক্স, আর এখানে হয়ে যাচ্ছে ওয়াই জেড স্কোয়ার, আর এই পাশে দেখো এটা হচ্ছে আমাদের কি বলতো, এখানে এ ওয়াই, আর এখানে হচ্ছে এক্স জেড স্কোয়ার। চলে এসো, এবার আমরা এক পাশে নিয়ে আসছি, দেখো তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করছি আমি। হ্যাঁ, এ এক্স তার পাশে নিয়ে আসছি এ ওয়াইটাকে, রাইট? আচ্ছা, এখানে হচ্ছে ওয়াই জেড স্কোয়ার, তার পাশে আমি নিয়ে আসছি এক্স জেড স্কোয়ার। দেখো এইগুলো হয়তো আমি তোমাদেরকে করছি এখন, কিন্তু তোমরা পরীক্ষা না এগুলো না মুখে মুখে স্টেপ জাম দিয়ে দিয়ে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এইটুকু হওয়ার পরে আমি তোমাদেরকে উপরের দিক থেকে কিছুটা অংশ মুছে নিচ্ছি, নিয়ে উপরে ক্যালকুলেশনটা করছি। আমি একটু ধরে ধরে করছি এই কারণে যাতে তোমরা একেবারে ক্লিয়ার বুঝতে পারো, কঠিন কিছুই না। এই লাস্ট আর 2-1 লাইন করলে আমাদের প্রমাণটা চলে আসবে, মানে অঙ্কটা চলে আসবে। এখান থেকে দেখো আমি এ কমন নিলে আমি পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, আর এখান থেকে আমি দেখো জেড স্কোয়ার যদি কমন নিই তাহলে আমি পাচ্ছি, এখানে মাইনাস জেড স্কোয়ার কমন না, তাহলে সবচেয়ে সুবিধা হবে, এখানে হবে এক্স মাইনাস ওয়াই ইজ ইকালস টু 0। এবার যেহেতু এই এক্স মাইনাস ওয়াইটা আমরা কমন দুজনের কাছে পাচ্ছি, মানে কমন নিতে পারি, মানে এই অঙ্কগুলো করতে হলে জাস্ট কনসেপ্টটা থাকলে হয়ে যায়। আচ্ছা, এখানে এই জায়গাটায় এ স্কোয়ার ছিল, আচ্ছা আচ্ছা এ স্কোয়ার ছিল, ঠিক, তাহলে বসিয়ে দাও এ স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার হচ্ছে সমান 0। যেহেতু এই পার্টটা সমান না, দেখো এখানে সমান না, তাহলে নিশ্চয়ই এইটা সমান 0 হবে, তার মানে এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান 0 হবে। তার মানে আমাদের বার করতে বলছে এ, তাহলে এ স্কোয়ার সমান জেড স্কোয়ার, তার মানে এ মানে কি হবে, শুধু জেড। কেন জেড প্লাস মাইনাস নিলাম না, তার কারণ হচ্ছে এখানে এই জেডটা গ্রেটার দ্যান 0 বলেছে, তাই। ছোট্ট কনসেপ্ট দিয়ে এই অঙ্কটা তোমরা করে ফেলতে পারবে, কোনো এখানে শর্ট ট্রিক্স বলো কোনো কিছুই না, এটা অ্যালজেব্রা, এটা তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে করতে হবে। ঠিক আছে? যাদের বীজগণিতের ধারণা প্রবলেম আসে, আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে যদি ক্লাস করতে চাও চলে এসো, আমরা ওখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। মনে রাখবে রেলের যে সমস্ত পরীক্ষাগুলো আছে অ্যালজেব্রা থাকবে, ত্রিকোণমিতি থাকবে, মেনসুরেশন রাশিবিজ্ঞান, এই পরিমিতি থাকবে, রাশিবিজ্ঞান থাকবে, সঙ্গে প্রবাবিলিটির পার্টও তোমাদেরকে করিয়ে দেবো। ঠিক আছে? এর সঙ্গে জিওমেট্রি বা জ্যামিতি, এই টোটাল পার্টটা কিন্তু নিয়ে আমাদের স্পেশাল ব্যাচ চলছে, তোমরা একটু কন্ট্যাক্ট করে নাও, স্বল্প মূল্যে তোমরা কিন্তু পড়ে নিতে পারবে, মাত্র 3 মাসে কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে ডি উত্তর। তখন অ্যালজেব্রার অঙ্কগুলো তোমরা দেখবে অনেক সহজে কিন্তু করে ফেলতে পারবে। এই অঙ্কটা কিন্তু আমরা সবাই একটা কি করি, যে নিচের কোণটি 33 দ্বারা বিভাজ্য, আমরা সবার প্রথমে এই অঙ্কটাকে করার জন্য কি করি, সব অপশানগুলোকে 33 দ্বারা ভাগ করতে যাই, কিন্তু আমি বলছি ওটা তোমার ভুল হয়েছে। 33 দিয়ে ভাগ করবে না, তুমি বরঞ্চ 33কে ভাঙিয়ে নাও। 33কে যদি তুমি ভাঙাও তাহলে দেখো 3 হয় আর 11 হয়, তাই তো? এবার তুমি টেস্ট করবে 3 দিয়ে ভাগ যায় কারা আর 11 দিয়ে ভাগ যায় কারা, তাহলে তোমার ঝামেলা শেষ। এবার দেখো আমি
টেস্ট করাও আমি একটা তোমাদেরকে ফর্মুলা বলছি। 3 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে যে সমস্ত ডিজিটগুলো যদি তুমি যোগ করো তাহলে সে যদি 3 দিয়ে যায় তাহলে 3 দিয়ে যাবে। আমি বলছি তাও করতে হবে না, তার থেকে আরো সহজ রাস্তা আছে, শুনবে আমার কাছে। দেখো, অঙ্ক কিন্তু আমাদেরকে খুব স্মার্ট ট্রিক্সের মাধ্যমে করতে হবে। যখন 3 দ্বারা ভাগ আমি করব, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এই 2 আর 7কে যোগ করলে কত হচ্ছে 9, তাহলে এরা 9টা 3 দিয়ে ভাগ যাচ্ছে, তো তাহলে এই দুজনকে কেটে দাও তুমি। আচ্ছা 4 আর 4 8, একে 9, তাহলে এটা কিন্তু দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে প্রথমটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। আচ্ছা সবগুলো করতে হবে, কিছু করার নেই। এটা যে প্রথমটা উত্তর এটা বলা যাবে না, বাকিগুলো না করে বলা যাবে না। এবার দেখো 3 দিয়ে ভাগ যায়, এই 7 আর 2 যোগ করে 3 দিয়ে ভাগ যায়, সবকে কেটে ফেলছি। 5টা তো 3 দিয়ে আর যায় না, তাহলে এটা যাবে না, অপশান বি হলো না। আচ্ছা 9 যায়, 6 যায়, এখানে 9 যায়, তাহলে এই 7 আর 8 যায় না। কতটা সহজে হচ্ছে দেখো, 5 আর 2 7, আর এখানে 8, কত হচ্ছে 15, 3 দিয়ে যায়। তার মানে উত্তর হতে পারে এ হতে পারে, আর নইলে ডি হতে পারে। আমি এতটুকু বুঝতে পারলাম, ঠিক আছে। এবার আমাকে টেস্ট করতে হবে 11 দিয়ে কে ভাগ যায়। চলে আসো, আমি যেহেতু দুটো অপশান বাদ দিতে পারছি, আর একটা কাজ করলেই আমার ঝামেলা শেষ হয়ে যাবে। দুটো উত্তর তো হওয়া সম্ভব না, ঠিক আছে। দুটো উত্তর হলে তখন ভুল থাকবে, তুমি যে কোনোটা মেরে আসলে তুমি নাম্বারটা পেয়ে যাবে। তো এবারে আমাকে দেখতে হবে 11 দিয়ে কে ভাগ যায়। তাহলে 11 দিয়ে ভাগের নিয়ম কি, একটা বাদে একটা করে আমি যোগ করতে থাকবো। দেখো 2 আর এখানে 4, 6 আর 1 7, আর এই বাকি মাজায় রয়েছে 7 আর এখানে 4, 11। তাহলে এখানে হচ্ছে 7 - 11 যদি করি, দেখো এটা আমাদের যেটা ভ্যালু আসবে 11 দিয়ে ভাগ যাবে না, তাহলে আর আমাদের টেস্ট করার দরকার নেই। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। এই যে ছোট্ট কনসেপ্ট দিয়ে তোমরা পরীক্ষায় অঙ্ক করবে, দেখবে তোমাদের কিন্তু নাম্বার অটোমেটিক্যালি বেড়ে যাবে, ঠিক আছে। যদি তোমাদের ভালো লাগে ক্লাসটা, অবশ্যই একটা ছোট্ট লাইক করে রাখো, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে রাখবে। এবং তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও। সমস্ত সব কিছুর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনের বক্সের একদম শেষের দিকে পেয়ে যাবে, অথবা চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, দেখতে থাকো প্রতিনিয়ত আমাদের ক্লাস, অথবা এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও, আমরা তোমাদেরকে দরকার হয় জয়েন করিয়ে দেবো। আর আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস চলছে অনলাইনে ম্যাথের, ঠিক আছে। নতুন ব্যাচ নিয়ে আসি তোমাদের জন্য একদম চ্যাপ্টার ওয়াইজ। মনে রাখবে এই যে শর্ট ট্রিক্স, স্মার্ট ট্রিক্স কিন্তু ওখানে ব্যবহার করে তোমাদেরকে নতুন নতুন অঙ্ক কিন্তু ওখানে করিয়ে দিচ্ছি। অনেকটা আপডেট হয়ে যাবে যদি তোমরা 3 মাসে আমার কাছে একটা বারের জন্য এই 399 পেমেন্ট করে ক্লাসটা করো, ঠিক আছে। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও, আমি ডিটেলস জানিয়ে দেবো। 3 মাসে ম্যাথটাকে টোটাল অ্যারিথমেটিক পার্ট পুরো কমপ্লিট করে দেবো আমি, ঠিক আছে। আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচ একদম জিরো থেকে শুরু করা হচ্ছে, ঠিক আছে। তোমরা চাইলে চলে আসতে পারো। ওকে, পরের অঙ্ক, একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া হয়েছে। এই অঙ্কগুলো সহজ, এগুলো তোমরা সবাই জানো। চতুর্থ কোণটি কত হবে, তাহলে এই 3 জনকে যোগ করে দাও। এই দুজনকে যোগ করা সহজ, কারণ এখানে দেখো 5 এখানে দিলে 60 হয়ে যাচ্ছে, তার মানে 180। তাহলে 180 আর এখানে হচ্ছে 110, 0 9 290, তাহলে 360 থেকে আমাকে 290 বিয়োগ করতে হবে, 0, তাহলে এখানে হচ্ছে 7, তাহলে 70 ডিগ্রি। এগুলো সহজ একটা অঙ্ক। যদি এটা বাই চান্স আরও একটা কোণ দিয়ে দিত, মনে করো 120 দিয়ে দিত, দিয়ে বলতো যেটা চতুর্ভুজ না এটা পঞ্চভুজ, হ্যাঁ, আর একটা 120 দিয়ে দিত, এটা পঞ্চভুজ, তাহলে পঞ্চভুজ যদি হতো তখন সেই কোণটা কত হতো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। ধরো এরকমই অঙ্ক, বাই চান্স চতুর্ভুজটা কেটে পঞ্চভুজ দিয়েছে, তাহলে পঞ্চভুজের পঞ্চম কোণটি কত, একটা কোণ 110, 55, 125, আর একটা হচ্ছে 120, তাহলে পঞ্চম কোণটি কত তোমাদেরকে একটু বার করে আমাকে বলতে হবে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাব। এটা আমরা অপশান বি উত্তর পাচ্ছি। তোমরা এই অঙ্কটার আমি একটু অন্য রূপ দিয়ে দিলাম, ওটা একটু কমেন্ট করে জানাবে। যদি তোমাদের মনে হয় এই পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নবভুজ, দশভুজ এইগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাহলে কিন্তু আমাদের সেই ক্লাস করা আছে, তোমরা দেখে আসতে পারো সেই ক্লাসগুলো। আমাদের প্লেলিস্টে চলে যাও, দেখবে শর্টকাট ট্রিক্সে ম্যাথের প্লেলিস্টে প্রচুর ক্লাস করা আছে, সেখান থেকে আগের ক্লাসগুলো দেখতে থাকো, দেখবে তোমরা কিন্তু বুঝতে পারবে। আমি সেইগুলো সব ধরে ধরে ক্লাস কিন্তু করে দিয়েছি। আচ্ছা, পরে যে অঙ্কটা আমাদের দিয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দিয়েছে, বলছে দুটি ট্রেন একই সময়ে এ এবং বি থেকে যাত্রা শুরু করে। তার মানে আমরা এখানে একটা জিনিস ধরে নেব, মনে করো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে মনে করো বি, তাহলে এ
আর বি, এই দুজন থেকে দুটো ট্রেন যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে, একটা আপে একটা ডাউনে। এখন একজনের গতিবেগ হচ্ছে 85, কার এ থেকে যে যাচ্ছে তার গতি হচ্ছে 85 কিমি পার ঘন্টা, আর এটা হচ্ছে 105 কিমি পার ঘন্টা। ঠিক আছে। আচ্ছা, এবারে বলছে প্রতি কিমি পার ঘন্টা গতিতে একে অপরের দিকে চলে। যখন তারা একে অপরের সঙ্গে মিলিত হয়, তার মানে কোথাও একটা মিলিত হবে, যেহেতু এর গতিবেগ বেশি মানে এ একটু এগিয়ে আসবে, তাহলে এরকম জায়গায় মনে করো মিলিত হবে, এটা হচ্ছে মিড পয়েন্ট। এখন এই মিড পয়েন্ট পর্যন্ত আসতে কতটা সময় লাগবে? ঠিক আছে, এটা আমরা যদি জানতে পারি, তো আগে দেখি তারপরে কি বলছে। তখন মিলিত হয়, তখন দেখা যায় যে ট্রেনটি বি থেকে যাত্রা শুরু করেছে সেটি 200 মিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে এ বিন্দুর থেকে যাত্রা শুরু করা ট্রেনের থেকে। তাহলে এই এ এবং বি এর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলছে আমাদের। তাহলে আমরা মনে করছি মিট করবে একটা নির্দিষ্ট সময়ে, টি ঘন্টায় মিট করবে। ঠিক আছে, তাই যদি হয় এই টি ঘন্টায় যদি মিট করে, তাহলে প্রথম ট্রেনটা 85 ইন্টু টি ডিস্টেন্স যাবে, এতটা দূরত্ব যাবে, কারণ টি ঘন্টা ধরে চলছে তো এই গতিবেগ নিয়ে। আর এই ট্রেনটা 105টি দূরত্ব অতিক্রম করবে, কারণ এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 105টি আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 85টি। তাহলে দুজনের যোগ করলে তো টোটাল এ বির ডিস্টেন্সটা পাওয়া যাবে। এই ছোট্ট কনসেপ্ট তোমরা ক্লিয়ার করে নাও। তাহলে টোটাল কত হচ্ছে? 190 হচ্ছে টি। এবার আমি যদি এখান থেকে টি এর মান বার করতে পারি, তাহলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এ বির দূরত্ব পেয়ে যাব। এবার চলে এসো অন্যভাবে, তাদের মধ্যে এই যে ডিস্টেন্স রয়েছে 200, এইটাকে আমাকে এবার কাজে লাগাতে হবে। তাহলে ওরা ঘন্টায় 1 ঘন্টায় কতটা করে করছে, বা এরকম আমি বলতে পারি ওদের মধ্যে যে গতিবেগের যে ডিস্টেন্সটা, দেখো এদের মধ্যে ডিস্টেন্সের পার্থক্য সেটা কত হচ্ছে। এদের মধ্যে ডিস্টেন্সের যে পার্থক্য হচ্ছে এই 105টি মাইনাস হচ্ছে 85টি, এইটাই হচ্ছে 200 মিটার। 200 মিটারকে আমাদেরকে কিমিতে নিয়ে যেতে হবে, তাই আমাদেরকে 1000 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে কত বলো তো? 0 এখানে থেকে যদি আমরা বিয়োগ করি, 85 যদি আমরা বিয়োগ করি, তাহলে 0 আর এখানে হচ্ছে 2, মানে 20টি। এই 20টি এর মান হচ্ছে এই 200/1000। দেখো 20 দিয়ে এটাকে কাটলে 10 হয়, তাহলে 10 দিয়ে একটা 0 চলে গেল, তার মানে 1/100। তাহলে 1/100 মানে আমাদেরকে বার করতে হবে ওই এ বির ডিস্টেন্স। তাহলে 190 ইন্টু 1/100, এত কিন্তু কিমি কিন্তু, হ্যাঁ এই 0 একটা চলে যাচ্ছে, তার মানে 1.9 কিমি। তার মানে এই এ বির ডিস্টেন্সটা খুব বেশি না, এটা হচ্ছে 1.9 কিমি ডিস্টেন্স। ঠিক আছে, হয়তো একটা স্টেশন থেকে আর একটা স্টেশন এরকম দূরত্ব হতে পারে, যদিও অতটা হয় না, আর বেশি হয়। মানে জাস্ট অঙ্ক যেভাবে বলেছে সেভাবে উত্তরটা তোমাদেরকে আমি বলে দিলাম। এটা হচ্ছে 1.9 কিমি। আচ্ছা, এখানে অপশানগুলো কিন্তু আবার বেশি আছে, তার মানে এইটা না আমার মনে হয় এটা মিটারে না থেকে এটা কিমিতে হবে। ঠিক আছে, এটা মনে হচ্ছে কিমিতে হবে। কিমি যদি হয় তাহলে আর এটা 1000 নিচে যাবে না। ঠিক আছে, তাহলে 20 ইন্টু এটা হচ্ছে তখন কিন্তু, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আমি ফ্রেশ করে আবার একবার করে দিচ্ছি তোমাদের, দেখো। হ্যাঁ, এটাকে কিমি লিখতে হবে। হ্যাঁ, যদি হয় তাহলে হচ্ছে এখানে 100 এবি যে ডিস্টেন্সটা হয়েছিল, এবি ডিস্টেন্সটা হচ্ছে 85টি প্লাস 105টি, এটা হচ্ছে 190টি। এবারে এদের মধ্যে যে গ্যাপটা হয়েছিল সেই গ্যাপটা হচ্ছে এই 20টি টাইম এই ডিস্টেন্সটা সমান হচ্ছে, এটা বলছে 200 কিমি। এটা কিমি হতে হবে, নইলে হচ্ছে না। তাহলে টি এর যে মান আসবে, এই টি এর মানটা এখানে কাটাকুটি যদি করি আমরা, দেখো এখানে চলে আসছে 10, তার মানে এখানে এই 19-এর পর আর দুটো শূন্য, হ্যাঁ তাহলে 1900 কিমি। তাহলে এই ডিস্টেন্সটা 1900 কিমি, অপশান এটাই রাইট অ্যান্সার। কারণ এটা আমিও তাই ভাবছিলাম 200 মিটার কেন হবে। ঠিক আছে, ওটা কিন্তু 200 কি বলছে, 200 কিন্তু কিমি, মিটার বললে হবে না, মিটার একদম কম, ওই জন্য আমাদের উত্তরটা ছোট আসছিল। এখানে অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার, তাই না? ঠিক আছে না? চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন একদম সহজ একটা প্রশ্ন, 4, 20 আর 28-এর লসাগু আর গসাগুর গুণফল করতে বলছে। তাহলে তুমি সহজে করে দাও, এদেরকে গসাগু আর গসাগু করার মানে হচ্ছে সবাইকে যেতে হবে, এরকম দিতে হবে। তাহলে 4 দিয়ে সবাই যাচ্ছে, দেওয়া যাবে 1, 5, আর এটা হচ্ছে 4 7 28, আর কেউ যাচ্ছে না, তাহলে এই 4টা হচ্ছে জিসিডি বা এইচসিএফ।
তোমরা এইচসিএফ দিয়ে চেনো, এইচসিএফ বা জিসিডি। তো এটা হচ্ছে 4। আর এলসিএম মানে হচ্ছে লসাগু, সেটা হবে কত বলো তো, ওই 4 ইন্টু ওই 1 ইন্টু 5 ইন্টু 7। তাহলে দেখো এখানে 5 7 35, 35 দুগুণ 70 দুগুণ 140। তাহলে এই দুজনকে গুণ করতে হবে, তাহলে হচ্ছে 4 ইন্টু 40, তাহলে হচ্ছে 4 14 56 এটা। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাব। এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখো, বলছে জনি কোনো ব্যাংক থেকে সরল সুদে 7,000 টাকা ঋণ নেয়, 3 বছর পরে সে ব্যাংকে 4,000 টাকা ফেরত দেয়। বলছে এই পরিমাণ মূল অর্থের অংশ পরিশোধ হিসেবে ধরা হয়। ধার নেওয়ার 5 বছর পরে তিনি 4,350 টাকা দিয়ে সুদ আসলে ঋণ পরিশোধ করে। তাহলে সুদের হার কত ছিল? আমরা কিন্তু সুদের হার কত ছিল সেটা কিন্তু জানি না, কিন্তু আমাদের হাতে একটা অস্ত্র আছে, আসল আমরা জানি আর সময় আমরা জানি। তাহলে ওই 7,000 টাকা 3 বছরে কত পার্সেন্টেজ সুদ হয়েছিল সেটা যদি আমরা জানতাম তাহলে বার করতে পারতাম। যেহেতু জানি না, মানে আমি ধরে নিচ্ছি যে ওটা সুদ হয়েছিল x%। ঠিক আছে, মনে করো সুদ হয়েছিল x%। তাই যদি হয় তাহলে 7,000 টাকার উপরে আমরা সুদটা বার করে নেব। সেটা হচ্ছে প্রথমে আই, মানে হচ্ছে এটা I1 বললাম, মনে করো 7,000 ইন্টু পিটিআর বাই 100 এক্স, এখানে বাই 100 হয়ে যাচ্ছে, তাহলে দুটো শূন্য কেটে দাও, দিয়ে হচ্ছে 3 7 21 210 এক্স টাকা। এই টাকাটা কিন্তু 3 বছরের সুদ হবে, ভালো করে শোনো। এবারে যেহেতু 400 টাকা কি করেছে তুলে নিচ্ছে, তাহলে আসল থেকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে নতুন আসল এবার আবার একবার সুদ হবে, কারণ এখনো তো বছর শেষ হয়নি, 5 বছর। তাহলে I2 মানে নতুন যেটা সুদ হচ্ছে সেটার আসল কিন্তু 3,000 টাকা। এই জায়গাটা কিন্তু একটু ভালো করে ধ্যান দাও, সুদের হার কিন্তু চেঞ্জ হচ্ছে না, এক্সই থাকছে। কিন্তু এই জায়গায় বলতে পারবে সময়টা কত? সময় কি 5 বছর লিখবে? উত্তর হচ্ছে না, 5 বছর লিখবে না। কেন? কারণ হচ্ছে 3 বছর তোমার হয়ে গিয়েছে, তাহলে আর 2 বছর বাকি রয়েছে, কারণ 3,000 টাকাটা 2 বছর খাটছে, তাহলে এখানে 2 লিখতে হবে। হ্যাঁ, এই যে অঙ্কের ছোট্ট ছোট্ট কনসেপ্ট যদি ক্লিয়ার করে ফেলতে পারো তোমরা নিজেরাই অঙ্কগুলো করে আসতে পারবে। তাহলে এখানে 60x দুজনের সাথে যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে বলো তো? এখানে 270x, এই টাকাটা কি? সুদ। এবার তিনি এত টাকা কি করেছে? সুদে আসলে শোধ করেছে। তাহলে সুদে আসল মানে আসল কত ছিল? 3,000 টাকা, তাহলে এর থেকে 3,000 টাকা তুমি বাদ দিয়ে দাও। তাহলে এই যে 1,350 টাকাটা কি? সুদ। তার মানে এই যে তোমার সুদ, তাহলে এর সঙ্গে সমান হওয়া উচিত। তার মানে 270x ইজ ইকুয়ালস টু হচ্ছে 1350। এবার আমরা যদি এইটাকে লিখি বাই 270, এবার কাটাকুটি করতে হবে, তাই তো? যদি প্রথমে 0 আর 0 কেটে দিই, এটা দিয়ে যদি কাটাকুটি করি 5 আসছে, তার মানে x এর মান 5 অর্থাৎ 5%। দেখো অঙ্কটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এত কিছু বললাম, যখন তোমরা পরীক্ষার হলে করবে না তখন এরকম মুখে মুখে 210 লিখে ফেলতে পারবে, যে 3 7 21, এই দুটো শূন্য বাদ চলে গেল। ঠিক আছে, মানে এরকম ছক টেনে টেনে সুন্দর করে করতে পারবে। কিভাবে বলো তো? এই 3 7 21, তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে আমার 210 টাকা। আচ্ছা, এরপরে 3, তাহলে 2 বছর 60 টাকা, 60 টাকা। এবার এইটার এককের মানটাই বার করা যাচ্ছে এখান থেকে, কত? 1350। তাহলে এটা যোগ করলে হচ্ছে, তাহলে একে কত? 1350 ডিভাইডেড বাই হচ্ছে 270, কাটাকুটি করলে 5। দেখো আমি তোমাদেরকে শর্টকাট এভাবে বলতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে বেসিকটা ধরাতে চাইছি, যাতে পরে যেন তোমরা অঙ্কগুলো করতে পারো। ঠিক আছে, যদি ভালো লাগে একটা লাইক করে রেখো। ঠিক আছে, এবং চ্যানেলে নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমরা প্রতিনিয়ত কিন্তু আমার ক্লাস পাবে, এবং তোমরা যদি রেলের গ্রুপ ডি, বিশেষ করে আরআরবির আমরা ক্লাস করছি। ঠিক আছে, আরআরবির সঙ্গে আমরা কিন্তু ডব্লিউবিপি কেপি, ঠিক আছে, এসআই, এই সমস্ত পার্টের কিন্তু ক্লাস চলে, এর সঙ্গে পঞ্চায়েতেরও ক্লাস করাই। মানে সমস্ত বিষয়ে, মানে সমস্ত বিষয় বলতে সমস্ত পরীক্ষার জন্য আমরা ম্যাথ পার্টটা বিশেষ করে আমি কিন্তু নিজে করি। ঠিক আছে, ম্যাথের পার্টটা আমি নিজে দেখি। তোমরা কোন বিষয়ের ক্লাস চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানালে আমি সেই সমস্ত ক্লাসগুলো তোমাদেরকে বেশি দেওয়ার চেষ্টা করব। ওকে, পরের অঙ্কটা কি বলছে? একজন দোকানদার নির্ধারিত মূল্যে 18% ছাড় দেওয়ার পর 33% লাভ করেন। দ্রব্যটি বিক্রি করে তিনি, এখানে বলছে 1840 টাকা লাভ করেন, তাহলে নির্ধারিত মূল্য কত? চলো এখানে আমরা এই যে 33% লাভ, আর তিনি লাভ করছে কিন্তু এটা,
তার মানে আমরা বলতে পারি এই যে 33% যে ভ্যালু আসছে সেই ভ্যালুটা হচ্ছে 1840। আচ্ছা 1% মান হচ্ছে 1840 ডিভাইডেড বাই হচ্ছে 33। তাহলে আমাদেরকে যদি আমরা এখান থেকে বার করে নিই, আচ্ছা এবার 1% মান আমরা পেয়ে গেলাম। আমরা যদি এসপি বার করতে চাই, তাহলে আমাদেরকে বার করতে হবে 133%। তাহলে 133% আমরা যদি দুই পাশে গুণ করে দিই তাহলে এটা এসপি বেরিয়ে গেল। ঠিক আছে, এবার এখানে এদিকে দেখো ছাড় দিয়ে কিন্তু এসপিটা বার হয়েছে। কিভাবে? এদিকে ছাড় দেওয়ার পরে 18% যখন ছাড় দিচ্ছে তখন কিন্তু আমাদের 82% হয়ে যাচ্ছে এসপি। সেটা কার সঙ্গে সমান? এই ভ্যালুটার সঙ্গে সমান হবে। তাহলে 1840 বাই হচ্ছে 33 ইন্টু 133। ডেটাগুলো যেন কেমন একটা লাগছে। এখানে 1% মান বার করে দাও, 1840 বাই 33 ইন্টু 133 বাই হয়ে যাচ্ছে আমাদের 82। আর আমাদের 100% বার করতে হবে, কারণ এটা হচ্ছে 100% ছাড়, মানে যে নির্ধারিত মূল্যটা আমাদের বার করতে বলছে সেটা হচ্ছে 100%। তাহলে এখানে আমরা যদি বার করে নিই, এগুলো তো কাটাকুটি তো এখানে তো সব যাচ্ছে না, এটা কোনো একটা পয়েন্টে উত্তর আসবে, বুঝলে? এখানে পুরো কাটাকুটি যাবে না, সুতরাং এখানে কোনো অপশানে কিন্তু পয়েন্টে উত্তর দেখছি না। সুতরাং এই কোশ্চেনটা কোথাও ভুল থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো, যদি মনে হয় যেটা ভুল বলে মনে হচ্ছে তোমাদের। তাহলে আমি আবার একবার দরকার হয় দেখে নেবো এটাকে। হ্যাঁ, এটা একটু তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমরা একটু ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে দেখো তো কত আসছে। ঠিক আছে, এটা যেন কেমন কাটাকুটি তো যাচ্ছে না, এটা নিয়ে বড় যেটা কাটা যাবে, তারপরে তো আর কাটা যাচ্ছে না। সুতরাং একটু দেখে নিও তো, ঠিক আছে? বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যায় কিনা আমিও দেখবো, তোমরা একটু দেখে নিও, তারপর আমরা পরে আবার এটা নিয়ে আলোচনা করব দরকার হয়। চলো, এখানে এরা উত্তর কিন্তু অপশান সি দিচ্ছে, বাট আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। হ্যাঁ, সন্দেহ যখন হচ্ছে তখন থাক, আমরা বেশি এগিয়ে লাভ নেই, পরে দেখব। হ্যাঁ, এবং আমাদের কাছে 2200 প্লাস কিন্তু জিকে নোটস রেডি আছে। ঠিক আছে, যেগুলো আরআরবি, এনটিপিসি বলো, এএলপি, আরপিএফ, গ্রুপ ডি, যে সমস্ত পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এই পিডিএফটা তোমাদের ভীষণ উপযোগী। মাত্র 50 টাকা দিয়ে আমাদের থেকে এই পিডিএফটা তোমরা নিতে পারো, কিউআর কোড স্ক্যান অথবা এই নাম্বারে ফোনপে, পেটিএম করে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। পরের প্রশ্নটা কি বলছে? একটি লম্ববৃত্তকার শঙ্কুর আয়তন দিয়ে দিয়েছে। বলছে আয়তন মানে সেন্টিমিটার কিউবে কত, যার তির্যক উচ্চতা 28 সেমি এবং ভূমির ব্যাসার্ধ হচ্ছে 21 সেমি হলে পায়ের মান ওরা বলে দিচ্ছে। এখন সবার প্রথমে একটা শঙ্কু দেখতে অনেকটা এরকম। এই যে শঙ্কুটার উচ্চতা কিন্তু আমরা জানি না, তাহলে এটাকে এইচ হিসেবে ভাবছি। ভূমির ব্যাসার্ধ হচ্ছে 21 আর তির্যক উচ্চতা 28। তাহলে আমরা একটা ফর্মুলা জানি কি, এইচ স্কোয়ার প্লাস আর, আর মানে হচ্ছে 21, তার স্কোয়ার এটার সঙ্গে 28-এর স্কোয়ারের সঙ্গে সমান। তাহলে আমি এখান থেকে এইচ এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এইচ স্কোয়ার ইজ ইকালস টু হচ্ছে 28 স্কোয়ার মাইনাস 21 তার স্কোয়ার। আমরা এদেরকে স্কোয়ার না করে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে দেবো। তাহলে 28 প্লাস 21 ইন্টু 28 মাইনাস 21। তাহলে এখানে দেখো 49 আর এটা হচ্ছে 7। যেহেতু এইচ বার করতে হবে তাহলে রুট করে দাও। রুট করলে প্রথমে 7 আসবে, তারপর একটা 7 ভিতরে থাকবে। এবার আমাদেরকে বার করতে হবে কি বলতো, আয়তন। মনে রাখবে আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই মানে 22/7 বসিয়ে দাও। আর স্কোয়ার মানে হচ্ছে 21 ইন্টু 21 আর এইচ এর মানে হচ্ছে 7√7। এই 7 কাটছে, এটা দিয়ে কাটলে হলো 7। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 22। 22-এর থেকে আমরা 2 নিয়ে 11 লিখলাম, করে এটা হচ্ছে এখানে হয়ে যাচ্ছে আমাদের 7×14 ইন্টু 21, তারপর একটা 7। এবার দেখো এদেরকে যদি আমরা গুণ করি, দেখো শেষে 4 থাকবে, 7√7। তার মানে এই দুটোর মধ্যে উত্তর হবে। তাহলে একজনের লাস্টে 4 আসে, তাহলে অপশন বি উত্তর হবে। দেখবে তোমরা বাকিটা গুণ করে দেখবে। আমি এই যে 11টা কেন নিয়েছি বলো তো, 11 দিয়ে গুণ করা সহজ, তাই ওই জন্য আমি ওটা আলাদা করেছি, কিন্তু তাও লাগছে না। দেখো এখানে লাস্ট ডিজিট দেখে আমরা উত্তরটা বলে দিতে পারছি, অপশন বি হচ্ছে রাইট আনসার। ক্যালকুলেশন ফাস্ট করতে হলে এভাবে করতে হবে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখানে আগেও এই টাইপসের একটা অঙ্ক আমরা করেছিলাম, তাই না? এখানে কি বলছে, প্লাস আর মাইনাস এরা পরস্পর স্থান পরিবর্তন করছে। তার মানে প্রথমে 16
0, তার মানে এই গুণের সঙ্গে ভাগ, আর প্লাসের সঙ্গে মাইনাস, মাইনাসের সঙ্গে প্লাস, ভাগের সঙ্গে আবার গুণ, গুণের সঙ্গে আবার ভাগ, আর এখানে মাইনাসের সঙ্গে প্লাস। এবার এই ক্যালকুলেশনটা তোমরা এমনি সবাই পারবে। এটা প্রথমে 20, তারপর হচ্ছে -12, তারপর এখানে হচ্ছে আমাদেরকে এটা ভাগটা আগে করে নিতে হবে। এটা করলে হচ্ছে 30 প্লাস 4, এখানে হয়ে যাচ্ছে। দেখো এটা চাইলে এই বিয়োগটাও করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না, কারণ এটা তো এর সঙ্গে আর কেউ কিছু নেই, ওই জন্য করা যায়। এটা করলে 180, আর এখানে হচ্ছে 4। এবার দেখো এটা যোগ করলে 12, তাহলে 192 হয়ে যাচ্ছে। তাহলে 192 মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হলো রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি বলছে, নির্দিষ্ট পর্যবেক্ষণের মধ্যমা হচ্ছে 55 এবং গড় হচ্ছে 58, তাহলে মোড নির্ণয় করো। মনে রাখবে মিন মিডিয়ান মোড, এই মিন মিডিয়ান মোড দিয়ে কিন্তু আমাদের সূত্র মুখস্থ রাখতে হবে। এই টাইপসের অঙ্ক আসলে পরীক্ষায় যে সে পেরে যাবে, কিছুই না। সুতরাং আমাদেরকে এই তথ্যটা জানতে হবে কি, গড় মানে এটা হচ্ছে মিন, মধ্যমা আর মোড, মানে মিন মিডিয়ান মোড, এই তিনটের মধ্যে সম্পর্ক হলো। সম্পর্ক কি আছে? সম্পর্ক হচ্ছে এই মোড মানে আমাদের যে মোড বার করতে দিচ্ছে, সেই মোড মানে হচ্ছে 3 ইন্টু মিডিয়ান, মানে যে মাজায় রয়েছে তাকে 3 গুণ করো, করে 2 দিয়ে মিনকে অর্থাৎ গড়কে গুণ করো, করে এইটাকে যদি তুমি বিয়োগ ফল বার করতে পারো তাহলে সেটা আনসার বেরিয়ে যাবে। তাহলে করে দাও। তাহলে 3 ইন্টু 55 মাইনাস 2 ইন্টু 58, তাহলে বিয়োগ করলে 49। তাহলে অপশান কিন্তু সি রাইট অ্যান্সার। সহজ, জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে এই ছোট্ট তথ্যটা। ঠিক আছে, এই ছোট্ট তথ্যটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এইটার জন্য তোমাদের এই অঙ্কটা করতে পারবে। ওকে, চলো পরের অঙ্কটা কি বলছে, একটি ঘনকের প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 50% সেন্টিমিটার যদি বৃদ্ধি করা হয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এই যখনই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে তখন খুব সহজ, এই বৃদ্ধি মানে +50, তাহলে আবার একটা +50, প্লাসে প্লাসে প্লাস 50 ইন্টু 50 ডিভাইডেড বাই 100, ক্যালকুলেশন করে দাও, আনসার বেরিয়ে যাবে। এখানে 25, দেখো এখানে 25 আর এখানে হচ্ছে 100, তাহলে 125% কিন্তু ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। কোথায় আছে, কোথায় আছে? অপশান সিতে আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন কি বলছে, দুটি সংখ্যার সমষ্টি 32, একটি সংখ্যা অপরটির চেয়ে 18 বেশি হলে সংখ্যার বৃহত্তম সংখ্যাটি হবে। বৃহত্তম সংখ্যাটি কত হবে? এখানে দেখো আমরা কিভাবে করব। সবার প্রথম হচ্ছে একটা সংখ্যা আমরা যদি ধরে নিই x, তাহলে তার থেকে 18 বেশি হচ্ছে অন্য সংখ্যাটি। ঠিক আছে, তাহলে x প্লাস 18, এই দুজনের যোগফলটা, মনে করছি ছোট সংখ্যাটি x, তাহলে বড় সংখ্যাটি কত হবে? x প্লাস 18, এদের যোগফলটা 32 এর সঙ্গে সমান। তাহলে হচ্ছে এখানে 2x, ওই সাইডে 18টাকে বিয়োগ করে দাও, 14, তাহলে x এর মান হয়ে যাচ্ছে 7। তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে 7, তাহলে বড় সংখ্যাটি কত হবে? এই 18 এর সঙ্গে 7 যোগ করে দাও, 25, তাহলে বড় সংখ্যাটি কিন্তু 25। দেখো সহজ অঙ্ক, ছোট্ট অঙ্ক, জাস্ট কনসেপ্ট দিলেই এখানে জাস্ট ইকুয়েশনটা ফেললে হয়ে যাচ্ছে। বিশেষ করে তোমরা যারা প্রিভিয়াস ইয়ার অর্থাৎ শিফটের যে সমস্ত প্রশ্ন হয়েছে, সেই সমস্ত প্রশ্নগুলোকে যদি একটা জায়গায় বই আকারে যদি নিতে চাও, বা আরআরবির জন্য যে সমস্ত বই, বিশেষ করে আরআরবির জন্য বা ম্যাথের কোন বই পড়লে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে, যে সমস্ত বইগুলো তোমাদের প্রয়োজন সেই সমস্ত বইগুলোর লিঙ্ক কিন্তু আমরা এইখানে দিয়ে রেখেছি। এখান থেকে জাস্ট একবার কিন্তু টাচ করে, এখান থেকে ভিউ প্রোডাক্টে টাচ করে দেখবে, নিচেই কিন্তু ডেসক্রিপশন বক্সের ওখানে দেখাবে, সেই সমস্ত বইগুলো একবার ফ্লিপকার্ট থেকে কিন্তু দেখে আসতে পারো। ওইখানে যদি তোমরা ফ্লিপকার্ট থেকে দেখো, ওখানে কিন্তু প্রচুর এখন এই মুহূর্তে ডিসকাউন্ট চলছে, অফার চলছে। ঠিক আছে, প্রচুর দাম কমে গেছে, বইগুলো একবার দেখে আসো। পুরো ফ্লিপকার্টের ভিতরে গিয়ে দেখতে হবে, নইলে কিন্তু তোমাদের ওই মেন যে প্রাইস দামটা কমেছে সেটা দেখাবে না, ওই জন্য প্রাইসটা কমেছে, সুতরাং একটু দেখে আসতে পারো যে সমস্ত বই। এবং শুধু বই না, আরও অন্যান্য কিন্তু প্রোডাক্টও আছে, সেই সমস্ত প্রোডাক্টগুলো তোমাদের নিত্য প্রয়োজনীয় এখানে কিন্তু আমরা অ্যাড করে রেখেছি। ঠিক আছে, তোমরা চাইলে ওইগুলো একটু দেখে আসতে পারো। ওকে, চলো তাহলে আজকে তোমাদেরকে এই অঙ্কটা আমরা HW ছেড়ে দিলাম, তোমরা এটার উত্তর আমাদেরকে পরে কমেন্ট করে জানাবে। ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। ঠিক আছে, অবশ্যই তোমরা ক্লাসটির মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিও। ঠিক আছে, একটা ছোট্ট লাইক চাই সকলের থেকে। যদি বইয়ের কোনো অর্ডার লাগে, মানে বই যদি নিতে চাও, বা যে সমস্ত প্রোডাক্ট তোমাদের এখান থেকে জাস্ট একবার দেখে আসতে পারো, সাজেস্ট করছে, বা ডেসক্রিপশন বক্স খোলো, ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, ওখান থেকে একবার দেখে আসতে পারো, তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। চলো তাহলে আজকে আমরা এখানেই ছাড়লাম। প্রত্যেককে
থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। অল দ্য বেস্ট।